আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি আসিফ ইকবাল চৌধুরী, কামব্যাক মিশনের পেজ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আসিফ ইকবাল, আমি বাংলাদেশ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছর থেকে কাজ করছি এবং দীর্ঘদিন আমি প্রায় 16-17 বছর থেকে নাভানা গ্রুপে টয়োটা সেলসের সাথে জড়িত। 2014 সালের অক্টোবরে আমার একটি সড়ক দুর্ঘটনায় আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়ে যায়। তারপরে আমি স্বাভাবিক জীবন থেকে হুইল চেয়ার জীবনে চলে আসি। দিস ইজ এ লিটল বিট ট্র্যাজেডি অফ মাই লাইফ। এবং আমি আবার 2018 থেকে আবার কাজে ব্যাক করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট মাই ইন্ট্রোডাকশন। এবং আমার সাথে আজকে আছেন ভেরি ইয়ং এবং এনার্জেটিক ট্যালেন্টেড আসিফ রাব্বানি ভাই। আসিফ রাব্বানি ভাই হচ্ছেন এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং আমার খুবই ভাই, ব্রাদার, বন্ধু। সো আসিফ ভাই, এবার আপনি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে করেন। আসসালামু আলাইকুম আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এবং আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। তো প্রথমেই আমি আপনার যে কামব্যাক মিশন, এখানে আজকে আমি সুযোগ পেয়েছি কিছু কথা বলার। তো প্রথমেই আমি বলতে চাই যে আপনাকে অনেকদিন ধরে চিনি, জানি। You have been a friend and a person who I have admired all through the times we know each other. এবং আপনি আমাদের মতো ইয়াং বললেন যে, এবং এটার জন্য আপনি একজন ইন্সপিরেশনও বটে আমাদের জন্য। এবং একটা আমাদের জন্য মানে ইউ হ্যাভ বিকাম, মানে আপনি একটা মোটিভেট করেন আমাদেরকে ভালো কিছু করার জন্য। সো থ্যাংক ইউ। তো আমার গ্রুপ সম্বন্ধেই বলি। আমাদের এসআর গ্রুপ, এটার যাত্রা শুরু হয় 1976 সালে, সো বিফোর আই ওয়াজ বর্ন। অ্যান্ড আমার বাবার হাত দিয়ে শুরু। He was also a very young man when he started off. উনি ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ঢাকা কলেজে ছিলেন। He was a graduate from Dhaka University. So he started off, আমাদের শুরুটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি দিয়ে, যেই সেখান থেকেই এসআর এর নামটা পরিচিতি পায়। এবং আপনি নিজেও উত্তরবঙ্গের মানুষ, আমি নিজেও উত্তরবঙ্গের মানুষ। সো এসআর এর শুরুটা এসআর ট্রাভেলস দিয়ে শুরু। সো তারপর আমরা ট্রান্সপোর্ট রিলেটেড লজিস্টিক্স, ট্রান্সপোর্টের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কিছু ইউনিটস আমরা বিজনেস আমাদের ডেভেলপ করে। এর মধ্যে আমি বাইরে থেকে পড়ে আসি। আমি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং করে যখন ফিরে আসি, তাও ব্যাক ইন 2003-2004। আপনি ইয়াং বলে শুরু করেছেন, বাট আই থিঙ্ক নাও মানে আমারও প্রায় 18-20 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বিজনেস ফিল্ডে আর কি। সো ওখান থেকে আমার আশা এবং সেখান থেকে আমার শুরু। এবং আই এম থ্যাঙ্কফুল টু মাই ফাদার হু অলসো ইজ দি কারেন্ট চেয়ারম্যান অফ দি গ্রুপ, যে আমাকে উনি সেই ফ্রিডমটা দিয়েছিলেন যে আমার মতো করে এই ব্যবসা বা এক্সপ্যানশন বা এটাকে ডেভেলপ করা। তো সেই থেকে আমরা যখন আমি আসি তখন অলরেডি আমরা ট্রান্সপোর্টে তো আছি, লজিস্টিক্সে ছিলাম, ফুড প্রসেসিং, ফুডে ছিলাম, এফএমসিজিতে ছিলাম। তারপরে আমি এসে কিছু ডাইভার্সিফিকেশনের দিকে যাই। সিন্স আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার মাইসেলফ, সো আমার নজরগুলো ছিল একটু মোর টেকনোলজি ড্রিভেন, টেকনোলজি বেসড, ফিউচারিস্টিক বিজনেসগুলোর দিকে। তাই আমি শুরু করি, ধরেন সফটওয়্যার, আইটি, টেলিকম, এইগুলো ভেঞ্চার দিয়ে আমার শুরু। এবং আপনি যদি মনে করেন, আমরা একটা ওয়ানটেল বলে একটা পিএসটিএন কোম্পানিও করেছিলাম। যাই হোক, সেটাও আমরা ভালোই করছিলাম, বাট কিছু পলিসি সাপোর্টের কারণে পরে আমরা মানে একটু ডাইভার্সিফাই করে টেলিকমের অন্য লাইনগুলোতে যাই আর কি। ওই ডাইভার্সিফিকেশনটা ওখান থেকেই, যে টেলিকম, সফটওয়্যার, আইটি এর পাশাপাশি আমরা কিছু ম্যানুফ্যাকচারিং এর দিকে যাই। তো আমাদের যদিও এখন 22টা বিজনেস ইউনিটস রানিং, মানে 22টা কনসার্ন রানিং, ইন টোটাল 22, বাট আপনি যদি দেখেন ইটস মেইনলি যে আমাদের যে প্রাইমারি ইন্ডাস্ট্রিগুলো আছে, মেইন কয়েকটি প্রাইমারি ইন্ডাস্ট্রি আছে, তো তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আমরা কিছু কিছু ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। যেমন আমাদের এই গ্রুপের আন্ডারে, যেমন আমরা সিএনজি বলেন, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট লজিস্টিক্সে আছে, সো সিএনজি জ্বালানি হিসেবে তো আমাদেরই একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সিএনজি ডিস্ট্রিবিউশনটা। তারপরে আমরা পেট্রোল পাম্প, গ্যাস স্টেশন, গ্যাস স্টেশনও আছে, হ্যাঁ গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আছে, সেগুলো সেই ইন্ডাস্ট্রি। এমনকি ফুডটা আপনি জানেন, আমাদের যেটা উত্তরবঙ্গে যে দুটো বড় ফুড ভিলেজ, যেটা আমাদের কনসার্নের যেটা পার্ট, সেটাও কিন্তু আমি বলবো ইটস কাইন্ড অফ আ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, বিকজ ইটস আমার যত ট্রান্সপোর্ট নর্থ বেঙ্গলে রান করে তার একটা সাপোর্ট কিন্তু দিয়ে এই ইয়েটার শুরু। এবং যদিও অন্যান্য কোম্পানিগুলো যাচ্ছে, বাট ইটস আই উড রাদার কল ইট আ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অফ মাই প্রাইমারি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। মানে ইউ অলমোস্ট কাভার্ড অল অফ ইওর প্রসপেক্টিভ এরিয়াস, এটাকে বলা যায় নাকি? অনেক বুদ্ধিমান। রাইট।
আর আপনার যদি আমরা হসপিটালিটির আন্ডারে, ঢাকাতেও আমাদের বেশ কিছু আমরা রেস্টুরেন্টস আছে, এবং এর মধ্যে জানেন যে একটা গ্লোবাল চেইন, দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি, উইচ ইজ মানে ইন্ডিয়ান অরিজিন গ্লোবাল চেইন। তার আপনার ফ্ল্যাগশিপটা হচ্ছে আপনার দিল্লি রেডিসনের যে ফ্ল্যাগশিপটা, তার একটা আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশে বেশ কয়েকটি আউটলেট ডেভেলপ করেছি। সো এটা আমাদের হসপিটালিটির পার্ট হিসেবে, সো ওই সেক্টরেও আমরা গিয়েছি। আর এর পাশাপাশি তো আমরা এফএমসিজি এবং এগুলো আমি বলছিলাম। সো যেটা বললাম যে আমাদের প্রাইমারি ইন্ডাস্ট্রিগুলো তো আছেই, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আমরা ডেভেলপ করেছি। আর ম্যানুফ্যাকচারিং আমরা একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটা আমরা এর আগে আমাদের স্পেশালাইজ কেমিক্যাল একটা প্লান্ট ছিল হচ্ছে আমাদের সাভারে, যেটা আমরা বেশ কয়েক বছর ধরে সাকসেসফুলি রানিং, এবং একটি বড় ইউনিট আমরা করছি বেসিক কেমিক্যালের আমাদের উত্তরাঞ্চলেই। আমরা চাই যে সারা বাংলাদেশেই আমরা ইকোনমিতে একটা পার্ট প্লে করতে চাই, বাট যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, সেখানকার দিকে আমাদের একটু, এই কারণে আমাদের একটা ফিলিংস বলেন বা একটা মানে আমাদের দায়িত্ববোধ থেকে বলেন যে আমরা ইন্ডাস্ট্রিটা করেছি যেন এখানে একটা ভালো এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি। এটা একটা কস্টিক সোডা প্লান্ট, 100 টন পার ডে কস্টিক সোডা প্লান্ট, and it's an integrated chemical plant. মানে কস্টিক সোডা একটা প্রাইমারি প্রোডাক্ট, বাট এর বাই প্রোডাক্টস হিসেবে আমরা ব্লিচিং পাউডার, ব্লিচিং ফাইন, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, যেগুলো ডোমেস্টিক মার্কেট তো আছেই, প্লাস এক্সপোর্ট পোটেনশিয়ালও আছে। তো এটা আমাদের যেটা একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট। ইজ ইট অনগোয়িং প্রজেক্ট? অনগোয়িং প্রজেক্ট। আমরা হয়তো শুরু করে ফেলতাম, এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি, তবে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা শুরু করব, এবং আমরা সেই পর্যায়ে আছি একদম। এই আমরা 1-2 মাসের মধ্যে ট্রায়ালে যাব ইনশাআল্লাহ। তো এটা মানে আমাদের যদি এই 4 দশকের, এই 4 decades এর যদি আমরা এসআর গ্রুপের যদি ডেভেলপমেন্ট বা যেগুলো বলি, এর মধ্যে আমাদের দিস উড বি আওয়ার বিগেস্ট ইনভেস্টমেন্ট এন্ড মোস্ট অ্যাম্বিশিয়াস এন্ড মোস্ট চ্যালেঞ্জিং প্রজেক্ট সো ফার। সো এইভাবেই আর কি আমরা চলছি। বিগ অলসো, অনেক বড় ইনভেস্টমেন্ট এবং সবকিছু মিলে। জি, অনেক বড় ইনভেস্টমেন্ট। এটা প্রায় ইটস अराउंड $800 million প্রজেক্ট। ফ্যান্টাস্টিক। এবং ডেফিনেটলি এখানে আপনি যেটা বললেন যে আমাদের অনেক হিউম্যান রিসোর্সের যেটা আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, হুইচ ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক পার্ট। যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সাথে আসিফ ভাই, আমরা যখনই কোনো ভেঞ্চার্স বা নতুন কিছুতে যাই, আমরা দুইটার একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি। মানে এমপ্লয়মেন্ট ঠিক আছে, এবং সেই সাথে একটু মোর টেকনোলজি বেসড বা এই ধরনের প্রজেক্টগুলোতে আমরা একটু, এটা আমাদের পলিসি যে এগুলোতে আমরা যাই। মানে আমরা খুব বেশি হেভিলি লেবার ইন্টেন্সিভের দিকেও আমরা যাই না। আমাদের গ্রাফটা দেখেন, হ্যাঁ, আমরা ওই জায়গাতে একটু, মানে আই থিঙ্ক ইটস একটু লিটল ডিফিকাল্ট টু ম্যানেজ সামটাইমস। উই ডু লাইক টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, বাট দেয়ার ইজ আ ব্যালেন্স অফ টেকনোলজি অ্যান্ড বিং লেবার ইন্টেন্সিভ. But this is a very hugely capital intensive project as well, as you can guess from the amount of investment. রাইট। আমি একটা জিনিস একটু মিস করেছি। আমার কামব্যাক মিশনের আসলে পারপাসটা হচ্ছে যে প্রেজেন্টলি আমরা যে গ্লোবালি এবং লোকালি আমরা যে টার্মোয়াল সিচুয়েশন রিগার্ডিং করোনা, এবং করোনাকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল সামাজিক, অর্থনৈতিক এবং চতুর্দিকে যে একটা নৈরাজ্য না, মানে একটা এভরিওয়্যার এভরিবডি ইজ ইন ট্রমা, মানে সবাই একটা অনিশ্চয়তার মধ্যে এবং একটা আনসার্টেনিটির মধ্যে আমরা দিন কাটাচ্ছি যে আসলে কি হবে। এটা নিয়ে আসলে আমার কামব্যাক মিশনটা ক্রিয়েট করা, যে আমরা এখানে ইন্ডাস্ট্রি থেকে যারা আপনারা রিয়েল টাইম কাজ করছেন এন্টারপ্রেনার হিসেবে, সো এন্টারপ্রেনার বা বিজনেস লিডার যারা আছেন, সিইও এমডি হিসেবে যারা কাজ করছেন, একই সাথে যেমন আপনি একজন ম্যানেজিং ডিরেক্টর এবং আপনি নিজেও এন্টারপ্রেনার, তো এটাকেই আসলে আমাদেরকে ফোকাস করার উদ্দেশ্য ছিল, যে যেটাকে আমরা কিভাবে করে আমরা সিচুয়েশনটাকে ওভারকাম করে আবার আগের জায়গায় যাওয়া যাবে না, কারণ পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের টোটাল ওয়ে অফ ওয়ার্ক, আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা আরেকটু পরে আসবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখলাম আসিফ ভাই, যে আপনাদের বিজনেস যেটা আপনি বললেন যে এটা সম্ভবত আপনার ফাদারের কাছ থেকে ইউ ইনহেরেন্ট দ্যাট, এবং তারপরে হয়তো আপনি আরো কিছু ডাইভার্সিফিকেশন করেছেন। তো এই ব্যাপারে আমি অনেক দেখেছি বা আমরা অনেক মানে অবজার্ভ করি যে there is a change of জেনারেশনের যে একটা চেঞ্জ। আপনার ফাদার উনি এই সাম্রাজ্যটা ক্রিয়েট করেছেন, তারপর থেকে আপনার হাতে ট্রান্সফার হচ্ছে বা আপনারা একই সাথে কাজ করছেন। সো ডু ইউ ফিল এনি, এখানে আপনারা করতে কি ধরনের পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারগুলো সামনে আসে, এইটার সম্বন্ধে আপনি একটু বলেন।
জি জি, আমি শুরুতেই বলছিলাম যে আই এম থ্যাঙ্কফুল টু মাই ফাদার এন্ড মাই চেয়ারম্যান, যে উনি কিন্তু যখন আমি এসে জয়েন করি, আমারও ধরেন বন্ধু বান্ধব বিজনেস ফিল্ডে আসছে, তারাও আমাদের জেনারেশনে তারা জয়েন করেছে, বিজনেসে জয়েন করেছেন। তো কিছু কিন্তু হয়, দ্যাট ইজ কনফ্লিক্ট অফ আইডিয়াস বলেন বা চিন্তা ভাবনার কিছুটা তো একটু রাইট জেনারেশন রাইট, আমি এই জায়গাটাতে ওইটাই ফোকাস করছিলাম জি ভাই। জি, বাট তারপরেও আমি বলবো যে সেই ক্ষেত্রে আই কল মাই সেলফ লাকি, যে আমার বাবা কিন্তু শুরু থেকেই আমাকে সেই কাজের ফ্রিডমটা দিয়েছে। আমি মনে করি কি, যে কোনো কাজে বা কোনো কর্পোরেট যে কালচার বা কর্পোরেট যে একটা সেট আপে, হ্যাঁ, যদি রাইট, ফ্রিডমটা না থাকে তাহলে কিন্তু আপনার কাজের মানে কি গ্রোথটা হবে না কিন্তু, হ্যাঁ, আপনার নো নো নো, রাইট, ট্রু ট্রু, শেখার ভেরি ট্রু। শেখার ইয়েটা কিন্তু ঠিকভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন না। হ্যাঁ, তো সেটা আমার বাবা আমাকে দিয়েছে বলেই আমি কিন্তু যখন ফিরে আসি, এবং এই আমি বলতে পারি যে এই এত বছরে আমার যে লার্নিং বা, এবং আপনি কিন্তু ধরেন আমার বাবা যেটা আমাকে সবসময় বুঝিয়েছে বা শিখিয়েছে, এবং আমি এটাই ফলো করি, যে আপনি কি ডিসিশন নিতে হবে কিন্তু, আপনি 10টা ডিসিশন নিলে 2-3টা আপনার ভুল হতেই পারে, ঠিক আছে, ট্রু, বাট ভেরি আপনাকে রাইট। ডিসিশন নিতে হবে, ঠিক আছে না? আপনার এইটা কিন্তু, এই জিনিসটা আমরা কিন্তু ডাউন দ্য লাইনও ফলো করি। ডাউন দ্য লাইন বলতে আমার যেহেতু এতগুলো ইউনিট, হ্যাঁ, তা আমরা কিন্তু একটা খুব প্রফেশনাল সেট আপ, এবং এখানেও যে আপনার যেটা বলা হয় যে ফ্রিডম, কাজের যে ফ্রিডম, হ্যাঁ, এবং ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস, হ্যাঁ, সো উই বিলিভ ইন ডিসেন্ট্রালাইজেশন ইন ম্যানেজমেন্ট। আমরা কিন্তু ম্যানেজমেন্টটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছি। কিভাবে? যে যে অফিসে ধরেন আমি বসি বা আমি যেখানে আছি, সেখানে মোস্টলি উই ডু পলিসি মেকিং, এবং টপ ম্যানেজমেন্টের সাথে একদম রিলেটেড যে কয়েকজন আছেন, মেইনলি এখানে ফাইন্যান্সটাই তো মূলত আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ফাইন্যান্স রিলেটেড এবং এই ইউনিটগুলোর যে মনিটরিং হিসেবে আমার সাথে তারা এখন থেকে এটাকে মনিটর করছে। বাট ডে টু ডে যে আপনার অপারেশনস, ডে টু ডে ডিসিশন মেকিং, এগুলো কিন্তু যে যার ইউনিটে ওই মিডল এবং লোয়ার লেভেল ম্যানেজার্সদেরকে কিন্তু সেই ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস বা ডেলিগেট করা আছে। হ্যাঁ, ওকে, এটাতে কি হয়, আপনার যে একটা মানে কি, তাদের মধ্যে কিন্তু একটা কাজের ফ্রিডম থাকে। হ্যাঁ, তো আমি যেটা বলবো আমার বাবার ক্ষেত্রে যেটা আমি পেয়েছি, আমি সেটা কিন্তু আবার আমার অর্গানাইজেশনের মধ্যেও সেটাকে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এবং দেখেন যে উনি, আপনি যদি দেখতে পারেন যে আমাদের উনি যেহেতু মোর ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ গুলোতে উনি ছিলেন, মানে ধরেন ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, ফুড প্রসেসিং, এগুলো তো ইজ ভেরি ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ। আমি যখন আসলাম, উনি আমার মানে আমার যেহেতু আমার লাইন অফ এডুকেশন ছিল ইঞ্জিনিয়ারিং বা এগুলো, যেহেতু আমার টেকনোলজির উপরে একটু চিন্তা ভাবনা ছিল, সে কিন্তু আমাকে সেই সুযোগটা দিয়েছে। নাহলে তো আমি টেলিকম, আইটি এগুলো খাতে কিন্তু ইনভেস্টমেন্টে যেতে পারতাম না, সে যদি আমার সাথে এটাতে সাপোর্টিভ না হতেন। হ্যাঁ, সো এবং এই যে কেমিক্যাল, ধরেন কেমিক্যাল ইজ টোটালি অ্যানাদার ডিফারেন্ট ফিল্ড, বাট এগেইন ইটস অলসো দের ইজ মানে এটাও কিন্তু একটা টেকনোলজি নলেজ বেসড ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো ডেফিনেটলি সেই রাইট। ধরনের, সেই ধরনের সুযোগটা পেয়েছি বলেই তো ধরেন আমরা এইভাবে ডাইভার্সিফিকেশনে যেতে পারছি, এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই করছি, এবং আমাদের একটা ইয়ার অন ইয়ার একটা ভালো গ্রোথ আছে। তবে কোভিড সিচুয়েশনটা যেহেতু আপনি এর মধ্যে এনেছেন, সো এইটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেটাকে অবশ্যই ওটাকে আমি, আমাদেরকে ওটা নিয়ে আমরা আরেকটু পরে আসবো। জি আমরা আরেকটু বিজনেস নিয়ে, একটু বিজনেস এরিয়াটা নিয়ে কথা বলি। জি যেমন অ্যাজ ইউ সেই যে আপনার ফাদার বা আঙ্কেল আপনাকে অনেক লিবার্টি দিয়েছে, সো ইন দ্যাট সেন্স ইউ আর ভেরি লাকি যে আপনি অনেক এক্সপেরিমেন্টাল, ইউ গট দ্যাট মাচ অফ সাপোর্ট, যে আপনি অনেক অনেক কয়েকটা এক্সপেরিমেন্টাল, হয়তো রাইট, ডেফিনেটলি আপনি যখন কোনো নতুন ভেঞ্চার করবেন তখন আপনাকে জি অনেক কিছু এক্সপেরিমেন্টের মধ্যেও যেতে হয়। অবশ্যই অবশ্যই। তো এবং আই সেটা অলসো, হয়তো আমার এই 18-20 ইয়ার্স আই হ্যাভ অলসো ফেইলড, ফিউ ভেঞ্চার্স ডিডন্ট টেক অফ, ঠিক রাইট আছে না? রাইট, ফেইলিয়ারও ছিল, এবং ফেইলিয়ার না থাকলে জীবনে কিন্তু কিছু শেখা যায় না, এটাও কিন্তু সত্য। ভেরি ট্রু, রাইট। জি, জি, তো ওই জায়গাটাতেই দেখি, ওই জায়গাটাতেই দেখা যায় যে ওই ফার্স্ট জেনারেশনটা যখন দেখে যে অনেক কিছুতে এক্সপেরিমেন্ট করতে যে কিছু ফেইল হচ্ছে বা কিছু লস হচ্ছে, তখন দেখা যাচ্ছে হয়তো ওই ওই জায়গাটাতে তারা আবার লাগামটা টেনে ধরতে চান। সো বাট হ্যাঁ ইউ হ্যাঁ আর ইউ আর কোয়াইট লাকি যে আপনি হয়তো প্রত্যেকটা ক্ষেত্রেই মোটামুটি ভাবে, হ্যাঁ অ্যাজ ইউ সেড যে কিছু ফেইলিওর তো থাকবেই, বাট জি সাকসেস স্টোরিটা আছে। সো দ্যার ইজ এন ভার্সেটাইল অফ ডাইভার্সিফিকেশন আপনার বিজনেসে। যেমন আমি যেটা দেখছি যে ফার্স্টে তো আপনার ট্রান্সপোর্ট দিয়ে মেইনলি, আপনাদের মেইন বেস লাইনটা জি, হচ্ছে ট্রান্সপোর্ট, এন্ড তার ট্রান্সপোর্ট নামের রিলেটেড, করতে ট্রান্সপোর্ট আমাদের রিলেটেড যেটা ব্যাকওয়ার্ড, মানে ট্রান্সপোর্ট রিলেটেড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যা যা আছে, পেট্রোল জি পাম্প, জি গ্যাস জি জি পাম্প, জি ফুড ইন্ডাস্ট্রিজে যেটা আমরা জানি নর্থ বেঙ্গলের ফুড ভিলেজ, অল জি ইউ ওন। জি এটার সাথে সাথে আপনাদের যেমন ঢাকাতেও আপনি রেস্টুরেন্ট বিজনেস যেটা পরে আপনি ওপেন করেছেন। জি, এসআর হসপিটালিটি সার্ভিসেস এর আন্ডারে আমাদের 6টি
restaurant running in Dhaka currently. জি, তার মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছি দ্য গ্রেট কাও ফ্যাক্টরি, which is a ফ্যান্টাস্টিক। রেস্টুরেন্ট বিজনেসের সাথে আমি একটা সময় রিলেটেড ছিলাম, আপনি জানেন। জি, আমার একটা আমি ভেঞ্চার জানি, ছিল কসমো লাউঞ্জ নামে। জি, সো ইট ওয়াজ এ ভেরি হ্যাঁ, ফ্যান্টাস্টিক ভেঞ্চার ছিল, জি। এন্ড উই এনজয়েড ইট লট। আমরা 2004 এ ওপেন করে ওটা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লাউঞ্জ ইন দ্য কান্ট্রি। তখন আপনারা সবাই আসতেন, আড্ডা টাড্ডা আমরা মারতাম ওখানে। এক্স্যাক্টলি। আমি ফুড ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার যে এক্সপিরিয়েন্সটা, হুইচ ইজ এন ভেরি, প্রচন্ড রকম মনিটর করতে হয় এবং প্রত্যেকটা ভেঞ্চারেই সময় দিতে হয়। সো হাউ ইউ ম্যানেজ ইউর অল দ্য টাইম, বা আপনি, বা হুইচ ওয়ান ইজ ইউর, অল অফ ইউ ইজ ইউর বেবি, প্রত্যেকটাই আপনার বেবি, কিন্তু কোনটাতে আপনি ইউ ফিল কমফোর্ট এন্ড টাইম বেশি দেন আপনি কোনটাতে, বা হুইচ ওয়ান ইজ ইউর মেইন পার্ট? রাইট, সেদিক থেকে আমি বলবো, যেহেতু আমার নিজস্ব, একটু বললাম, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, একটু টেকনোলজির দিকে আমি একটু ঝুঁকি বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরেন টেলিকম, আইটি যে ভেঞ্চার গুলোতে আমার সময় বেশি দেওয়া হয়। হ্যাঁ, আর এখানেও আমার আমার যে আপনার যে একটা জিনিস যে হচ্ছে, আমাদের পুরো এই সিস্টেমটা, যেহেতু আপনি বলেছেন কিভাবে এটাকে রান করা, ডাইভার্সিফিকেশন, এটা আর কি। তো আমরা আমাদের নিজস্ব লোকালি ডেভেলপড ইআরপি কিন্তু আমরা সেট আপ করেছি আর কি। আমাদের মানে ইউ ডেভেলপ ইওর ওন ইআরপি, যেটা আপনি ইউজ করেন সেটা আপনার কোম্পানি থেকে করেছেন? আমার কোম্পানি থেকে দ্যাটস করেছি, ফাইন। হ্যাঁ। এবং আমাদের কিন্তু আপনি নিজেও এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছেন, আপনি জানেন যে অটোমেশন এন্ড ডিজিটালাইজেশন কিন্তু অলওয়েজ ইনক্রিজেস রেভিনিউ এন্ড এফিসিয়েন্সি। হ্যাঁ, এবং মনিটরিং এর দিক থেকেও ধরেন, এই যে আমি যেমন বলছিলাম, আমাদের হেড অফিস থেকে আমাদের যে কর্পোরেট অফিস, ইআরপির কারণে এখান থেকে কিন্তু কন্ট্রোলিংটা অনেক ইজিয়ার হয়ে গিয়েছে। আপনি ফাইন্যান্সিয়াল মনিটরিং বলেন, অপারেশনস বলেন, হ্যাঁ। তার মানে তারপর আমি ওই যে বলছিলাম যে কিন্তু ওখানে যারা ডিফারেন্ট কনসার্নস যারা আপনার ম্যানেজারিয়াল পজিশনস গুলোতে আছে, তাদেরকে কিন্তু ওই ধরনের রেসপন্সিবিলিটিস কিন্তু ডেলিগেট করা আছে। তাদের যে ডে টু ডে অপারেশনস এবং ডে টু ডে ডিসিশন মেকিং, সেটা কিন্তু তারাই নাই। হ্যাঁ, পলিসি মেকিং গুলো, কিন্তু তাদের যে ধরেন আপনার তাদের বটম লাইন ঠিক আছে কিনা, তাদের অপারেশনাল আপনার স্টক ইনভেন্টরি বলেন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বলেন, আপনার সাপ্লাই চেইন বলেন, হ্যাঁ, সেগুলোর কিন্তু একটা কন্ট্রোলিং কিন্তু ইআরপির মাধ্যমে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের কাছে ভিজিবল। হ্যাঁ, তো এইভাবে আমার মনে হয় যে আপনার এই টেকনোলজির যে আপনার অ্যাপ্লিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। হ্যাঁ, তো এবং আমাদের এসআর ট্রান্সপোর্টও জানেন একসময় ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ে অফ রানিং এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। তো আপনি এখন জানেন ডিউ টু আদার এই যে অটোমেশন, এগুলো কিন্তু এখন এই ট্রান্সপোর্ট বা এগুলো কিন্তু অনেক অটোমেশন হয়ে গিয়েছে, অনলাইন টিকিটিং বলেন, এবং এগুলোর দিক থেকে কিন্তু একটু অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন এসআর এরও এখন যদি ট্রান্সপোর্টের কয়টা টিকিট সেল হচ্ছে, এটা লাইভ আমি এখন আপনার সাথে কথা বলতে বলতে আই ক্যান চেক মাই অ্যাপ and find out যে আজকে আমার সেল কত এবং কয়টা টিকিট সেল হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এটা তো মানে ইআরপির মাধ্যমে এগুলো একটা মনিটরিং এর মধ্যে রাখছি। So it's easier to আপনার ম্যানেজ, I would say. এটাই আসলে হওয়া উচিত। অ্যাজ এ এন্টারপ্রেনার বা অ্যাজ এ মালিক হিসেবে তো আপনি আপনার অপারেশনস এর বার্ডস আই ভিউ থেকেই আপনি সব কিছু মনিটর করবেন। মানে যখনই আপনি যদি আপনার এমপ্লয়ীদেরকে, অ্যাজ ইউ সেড, দ্য রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, এইটাকে যদি করা যায়, তার মানে যত মোটামুটি ডাইভার্সিফিকেশন হোক, সেটাকে কন্ট্রোলটা easier as because of the, as you are set up already ERP in the everywhere, এবং আপনি সেটা কানেক্টেড করে আপনার হেড অফিস থেকে মনিটর করছেন, so which is very good. which is very good. আর এখন আমরা একটু আসি যে ডেফিনেটলি বিজনেসেসও, as because of, আপনার কি প্রেজেন্টলি কোনো গ্লোবাল বিজনেসের সাথে কানেকশন আছে, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কিছু, বা গ্লোবাল মার্কেটের সাথে? সেই আপনি ইম্পোর্ট, ডেফিনেটলি ইম্পোর্ট বোধহয় কিছু আছে যেটা আপনারা ইম্পোর্ট করছেন, বা কিছু? আমার টেলিকম, যেটা আমার ধরেন আমার তো একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, ঠিক আছে, এখানে যেটা বাংলাদেশ থেকে যত কল বাংলাদেশে ঢুকছে এবং যত কল বের হচ্ছে, এর একটা গেটওয়ে। সো টার্মিনেশন এন্ড অরিজিনেশনের একটা গেটওয়ে লাইসেন্স আমার আছে, আরো বেশ কয়েকটি লাইসেন্স আছে, বেশ কয়েকটি গেটওয়ে আছে, বাট উই আর ওয়ান অফ দেম। হ্যাঁ, তো এটাও তো ধরেন মানে এক্সপোর্টের মধ্যেই কিন্তু পড়ে, বিকজ উই আর্ন ইন ডলার্স, ঠিক আছে। এবং ধরেন এই যে গ্লোবাল ইকোনমি যে আপনার একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটার তো ইম্প্যাক্ট নট অনলি মাই টেলিকম কনসার্নস, যেগুলো এরকম এক্সপোর্ট বা ইম্পোর্ট রিলেটেড, সেই সব কনসার্নস গুলোই কিন্তু ফেস করছে। তো এই ইকোনমির যে এই সিচুয়েশনটা কিন্তু আপনার আমার মনে হয় ওই দু একটা ইন্ডাস্ট্রি বাদে, আপনি যদি আমি বলি ওই মেডিসিন
বা এরকম দুই একটা বাদে কিন্তু সবাই আমরা কিন্তু এই হিটটা উই ক্যান ফিল দ্য হিট। রাইট। তো সেদিক থেকে তো আছেই, সেটা একটা তো চ্যালেঞ্জিং আছে। এবং আপনি জানেন যে গ্লোবাল বিগ জায়ান্টস লাইক গ্লোবাল জায়ান্টস শাটিং ডাউন অপারেশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে না? দেয়ার জব কাটস হচ্ছে, পে কাটস হচ্ছে, তো এগুলো তো একটা চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে পুরো ওয়ার্ল্ডই যাচ্ছে। সো আমাদের জন্য এটা তো ইটস নট অ্যান এক্সেপশন। এই জায়গাটাতে একটু আসিফ ভাই বলেন তো, অ্যাজ বিকজ ইউ আর রানিং এ বিগ অর্গানাইজেশন, আমার একটা বা আমাদের একটা কমন সেন্সে একটা জিনিস বলতো যে অ্যাজ বিকজ ইউর কোম্পানি ইজ অলসো অ্যাবাউট 50 ইয়ার্স বা 40 ইয়ার্স ওল্ড, রাইট? এবং গ্লোবাল যে জায়ান্ট গুলো আছে, এমন অনেক ইন্ডাস্ট্রি গুলো আছে 100-200 বছরের পুরোনো, বা বাংলাদেশের অনেক কোম্পানি গুলো আছে যারা বিগ হেরিটেজ বা লং টাইম থেকে লেগেসি মেনটেন করছে। এই অল্প 5-6 মাসে বা 3-4 মাসে আমাদের কি এমন প্রবলেম হলো যে আমরা কস্ট কার্টেল করতে চাচ্ছি, এমপ্লয়িদের রিসোর্স কমায় দিচ্ছি, বেতন ঠিক মতো হচ্ছে না? এই মানে ওয়াই, মানে কেন আমরা এতদিন তাহলে বিজনেসের হোয়াট ইজ দ্য এসেন্স, মানে বিজনেসের মেইন প্রফিটটা কোথায় গেল? মানে ওয়াই উই আর শাটিং ডাউন, মানে কেন আমরা ইয়া করছি, মানে আমরা গিভ আপ করতেছি কেন এত তাড়াতাড়ি? গিভ আপ করতে, হ্যাঁ, এটা একদম গিভ আপ একদম করা যাবে না। আপনার ভিউটা দিন। অরিজিনাল নাম বলতেছি, হ্যাঁ, গিভ আপ আসলে করা যাবে না। হ্যাঁ, আপনার কথা দিয়ে শুরুটা করতে যাচ্ছি। আসলে হয়েছে কি যে আমাদের ব্যবসায়ীদের একটা ব্যাপার কি, মানে আমাদের তো একটা ওই ইনভেস্টমেন্টের মধ্যে থাকি আমরা। হ্যাঁ, ব্যবসায়ীদের একটা ব্যাপার থাকে কি যে আপনার যদি বলেন আপনি যে রিজার্ভ প্রফিট রিজার্ভ আছে কিনা, হ্যাঁ, ওই রিজার্ভ থাকলে আমাদের ওটা যা লাভ হচ্ছে, যা প্রফিট হচ্ছে সবই ইনভেস্ট করছে। হ্যাঁ, এটাই ব্যবসা, ঠিক আছে না? আমার মনে হয় না খুব কমই ওই দেখবেন যে ট্রু সেন্সে যারা ব্যবসায়ী বা যারা আপনি বললেন যে একটা লেগেসি নিয়ে চলছে বা এগুলো চলছে, দেখবেন যে তারা ইনভেস্টমেন্ট করেই কিন্তু তাদের মানে এভাবেই চলছে। হ্যাঁ, এবং তারা এর মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেট ক্রিয়েট করছে, অবশ্যই ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, এবং ডেফিনেটলি সবাই তার মতো করে একটা লিটল পার্ট প্লে করছে ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ, তাই না? তো ইনভেস্টমেন্ট কিন্তু চলছেই, ঠিক আছে। তবে আমি এখান থেকে শুরু করতে চাই যে আমি যেটা মনে করি 5-6 মাসে আপনার সাথে আমি এখানে একমত যে 5-6 মাসে আমরা এখন একদম কি বলে সব এখন বন্ধ করে দিব, ইনভেস্টমেন্ট বন্ধ করে দিব, আপনার এমপ্লয়ি আপনার কাট ডাউন করে দিব, এটা কিন্তু পলিসি হওয়া উচিত না। যেমন আমার বিজনেসে কি করেছি আমি সেটা দিয়ে বললেই হয়তো আপনার কোয়েশ্চেনটার আমি অ্যাড্রেস করতে পারবো, আপনার যে পয়েন্টটা আপনি বলছেন। যেমন দেখেন, হ্যাঁ, কোথায় চ্যালেঞ্জটা কি দেখেন ভাই, আসলে চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে আমাদের যতগুলো অপারেশনস বললেন, এখন যখন প্রথম একটা প্রবলেম হয়ে যায় হচ্ছে যে ক্যাশ ফ্লোটা যখন হিট করে, একটা ক্যাশ ফ্লো প্রবলেম হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এন্ড ইটস এ ড্রাস্টিক ফল ইন রেভিনিউ কিন্তু। হ্যাঁ, ড্রাস্টিক ফল ইন রেভিনিউ, সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়ে যায়, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। আপনার ধরেন আমি যদি আগের বছরের এই সময়টা যদি কম্পেয়ার করি এখন যেমন চলছে, এখন না, আমি আরো 2 মাস আগে বলছি, যখন কোভিড কেবল আমরা লকডাউনের মধ্যে দিয়ে গেলাম, হ্যাঁ, তখন দেখা গেল আমাদের বিভিন্ন কনসার্নের ওভারঅল আপনার সেল চলে আসলো 20-30%। দ্যাট মিনস দ্যাটস অলমোস্ট 70-80% ডিপ। হ্যাঁ, অথচ ইউর ফিক্সড কস্ট আর দ্য সেম, ইউর আদার কস্ট আর দ্য সেম, ইউর কস্ট অফ ফাইন্যান্স ইজ দ্য সেম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সাস্টেইন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই পিরিয়ডে, ঠিক আছে। বাট তারপরও আমরা যেটা করেছি, আমরা কিন্তু শুরুর দিকে কোনো ওই জব কাটেও যাইনি, পে কাটেও যাইনি, ঠিক আছে। কিছু কিছু কনসার্নে আমরা আপনার, তাও আমি বলবো যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা কিছু জায়গায় একটু ইন্টারিম একটা পে কাট করেছি, ইন্টারিম। হ্যাঁ, কারণ ওই কনসার্নটা একদম সাপোর্ট করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাও ইট উইল বি ফর এ ভেরি ইন্টারিম পিরিয়ড, ঠিক আছে। আর আমি মনে করি কি যে এই যে আপনি বললেন যে আমি কিন্তু অপটিমিস্টিক মানুষ, হ্যাঁ, অনেক ভি শেপড রিকভারি, ইকোনমির ভি শেপড রিকভারি নিয়ে কথা হচ্ছে, ইউ শেপড রিকভারি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি আসিফ ভাই যে আই এম ভেরি অপটিমিস্টিক যে এই ইকোনমির কিন্তু ভি শেপড রিকভারির যে কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ভি শেপ না হইলেও কিন্তু ইউ শেপ এটা পসিবল। কিভাবে আমি আপনাকে এটা বলি, আমার চাচার সাথে সেদিন কথা হচ্ছিল, উনি আমেরিকায় অনেক বেশ কিছু রিটেল স্টোরস আছে। হ্যাঁ, উনি অনেক আগে থেকে বিজনেস করে। ওই মার্চ এপ্রিলে কিন্তু ওনারাও পুরোপুরি বাসায় ছিলেন, মানে সবকিছু লকডাউন, সবকিছু বন্ধ। হ্যাঁ, পরে জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং এগুলো আবার ওপেন করে দিয়েছে, এবং তারা খুব একটা মানে চাচ্ছে যেন পাবলিক অতটা বর্ডার না হয়, সো মানে ক্যারি অন উইথ ইউর রেগুলার অ্যাক্টিভিটিস। যখন আমার চাচার ওই রিটেল ইয়েগুলো বেশিরভাগ ওই টুরিস্ট টাউনে, ঠিক আছে,
তো যখন উনি আবার শুরু করলো, হ্যাঁ, উনি আমাকে এটা বললো যে উনিও হি ওয়াজ সারপ্রাইজড যে ওনার গত বছরের এই পিরিয়ডে যে সেলটা ছিল তার থেকে যখন উনি ওপেন করলেন, হি ওয়াজ ডুইং মাচ বেটার। বুঝেন? কিন্তু তার মানে যেভাবে শার্প একটা ডিক্লাইন হলো, সেভাবে কিন্তু রিবাউন্ড করে আবার একটা শার্প রাইজের দিকে কিন্তু যাচ্ছে টুয়ার্ডস দ্য পিক। আমি আমেরিকার একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে এটা কিন্তু একটা ভি শেপ রিকভারির কিন্তু একটা সিমটম, ঠিক আছে? তো আমাদের দেশের ক্ষেত্রে হয়তো আমাদের দেশ তো এটা ডিপেন্ডেন্ট অন আদার আপনার ইকোনমি, আদার দেশের মানে ধরেন আদার যেগুলো ইকোনমি এগুলো আছে। তো এখানে আমার মনে হয় যে ওই যখন সুযোগটা আসবে, হ্যাঁ, আমি যদি এখন আপনার ইনভেস্টমেন্ট না করি, হ্যাঁ আমি বলতেছি না যে বড় ইনভেস্টমেন্ট না, ধরেন আমি একটা সিম্পল কথা বলি, এখন কিছু ইনোভেশন দরকার। এই যে আমার ধরেন হসপিটালিটি যে রেস্টুরেন্ট গুলো রান করছি আমি, এখন যদি আমি পুরাই বন্ধ করে বসে থাকি তাহলে তো আমার কাজ হচ্ছে না। আমি কি করলাম, আমি যখন খুলে দিলাম, খুলে দিয়ে আপনার আমি ওই আমার ডেলিভারি চ্যানেলটা একটু এই যে অনলাইন বেসড এবং ধরেন যেগুলো যে এগুলোর মাধ্যমে আমি প্রমোট করতে শুরু করলাম, ঠিক আছে না? তারপরে আপনি ধরেন এই যে গ্রোসারি বা রিটেল যে স্টোর্স গুলা, তারাও কিন্তু দেখছেন যে অনলাইনে গেছে কিন্তু, হ্যাঁ, তারা একটু ডেলিভারি চ্যানেলটাকে চেঞ্জ করছে, আবার কাস্টমার বিহেভিয়ার অনুযায়ী কিন্তু কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে? এইভাবে কিন্তু সবাই আমরা সার্ভাইভ করে যাওয়ার চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ। এবং আমি মনে করি যে এমপ্লয়ি কিন্তু আর ইউর বিগেস্ট অ্যাসেটস, আর ইউর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেটস, আমাদের ক্ষেত্রেও তাই। তা আমি যদি এখন ওই আপনার এই অবস্থার মধ্যে এখনই নার্ভাস হয়ে যাই যে এখনই আপনার জব কাট করে ফেলি, এটা কিন্তু ঠিক হবে না। কারণ যখন অপরচুনিটিটা আসবে তখন যদি আমরা গ্র্যাব না করতে পারি তাহলে কিন্তু এটা অন্যান্য দেশ এটার অ্যাডভান্টেজ নিয়ে নেবে। আর একটা ইস্যু আছে যে উই নেভার নো যে আমাদের এটা কতদিন কন্টিনিউ হবে, আমাদেরকে কতদিন, দিস ইজ দ্য সবচেয়ে বড় একটা প্রবলেম। যে এমন যদি হতো একটা ডেডলাইন থাকতো যে ডিসেম্বরের মধ্যে উই উইল ওভারকাম দ্যাট, বিকজ উই ক্যান সে আলটিমেটলি যতদিন না পর্যন্ত আমাদের হয়তো কোনো ধরনের ভ্যাকসিন বা কোনো ধরনের, অবশ্যই না, কিন্তু আসিফ ভাই মার্চ এপ্রিলে যে সিচুয়েশনটা ছিল, হ্যাঁ, এখন হচ্ছে সেটা আমরা জুলাই, সেটা অনেকটাই ওভারকাম হয়ে গেছে, রাইট? আমার কিন্তু এখন 30% থেকে কিন্তু 60-70% আমি চলে আসছি। তার মানে আমি কিন্তু এখন 20-30%, যেটা কিনা 70-80% ডিপ করেছিল, এন্ড কিন্তু অনেকটাই রিকভার করে আসছি। তার মানে কিন্তু ইকোনমি রিকভার করছে, ঠিক আছে অনেকটা না? রিকভারি করছে অ্যাজ বিকজ অফ চাইনিজ ইকোনমিটাতে অনেক লট অফ ইনভেস্টার্স আর জি, মানে তাদের চায়না থেকে বা আমাদের হ্যাঁ, এদিকের কান্ট্রি গুলো ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশের দিকে রাইট রাইট, ঝুঁকছে, চিন্তা করতে, জাপানিজরা অনেক তাদের ইনভেস্টমেন্ট সরায় ফেলার চিন্তা রাইট করছে। রাইট। এবং চাইনিজদের দেখেন, এই যে চাইনিজদের যে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস যে আমরা পেলাম আরো প্রায় 5000 অ্যাডিশনাল প্রোডাক্টস, হ্যাঁ, তো এগুলো তো নতুন অপরচুনিটি আমাদের আসছে। তো এগুলোকে যদি আমরা এক্সপ্লোর না করার চেষ্টা করি তাহলে এগুলো তো অন্যের হাতে চলে যাবে। কারণ ভিয়েতনাম 19% আরএনজি চায়নায় কিন্তু এক্সপোর্ট করে, ঠিক আছে? তার মানে চায়নাতেও কিন্তু আমাদের আরএমজি তে সেই সুযোগটা আসবে, হ্যাঁ। আর আরএমজি সেক্টরকে সরকার সাপোর্ট দেয়, এটা ঠিক আছে, বিকজ দিস ইজ আওয়ার বিগেস্ট সেক্টর, ডেফিনেটলি সাপোর্ট তাদের পাওয়া, তারা দাবিদার। কিন্তু এর পাশাপাশি অন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু দরকার। অন্যান্য জায়গায় যেমন আমরা কেমিক্যালে আসছি, হ্যাঁ, এখানেও কিন্তু বেশ ভালো এক্সপোর্ট পটেনশিয়াল আছে, এবং চায়নাতেও আমাদের এক্সপোর্ট করা সম্ভব। ওই প্রোডাক্টস গুলোর মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টও আছে। কেমিক্যাল নিয়ে একটা, কেমিক্যাল যেহেতু আপনি বললেন, আমার একটা জাস্ট ফর মাই কনফিউশন, আই জাস্ট ওয়ান্ট টু নো যে কেমিক্যাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং উইচ ইজ এন ভেরি ইনগ্রেডিয়েন্টস অফ লট অফ ইন্ডাস্ট্রির জন্য। জি সো জি। অ্যাজ বিকজ অফ, ইজ ইট ওকে যে বাংলাদেশের রেপুটেশন বা বাংলাদেশের কোয়ালিটি দিক থেকে কেমিক্যাল ইম্পোর্টের ক্ষেত্রে কতটুকু প্রসপেক্ট আছে বলে, হাউ ডু ইউ ফিল যে বাইরের কেমিক্যাল মানে কান্ট্রিতে বাংলাদেশের মানে কেমিক্যাল আমাদের এক্সপোর্ট করা নিয়ে বলছেন? এক্সপোর্ট মার্কেটটা, এক্সপোর্ট যেটা হচ্ছে ভাই, ওই আমাদের যে স্পেশালাইজড কেমিক্যাল আফটার ইউনিট, ডোমেস্টিক মার্কেটটাকে কভার করার পর ডেফিনেটলি মানে এক্সপোর্টটা। আপনার স্পেশালাইজড কেমিক্যাল ইউনিট যেটা আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে দিস আর মোস্ট স্পেশালাইজড কেমিক্যাল প্রোডাক্টস, হ্যাঁ, এগুলো কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বলে। এইটা আমাদের কাছে একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে কি এখানে অনেক ইউরোপিয়ান সাপ্লায়ার্স আছে, হ্যাঁ, তো তাদের কোয়ালিটিতে পৌঁছাতে আমাদের আরো কিছুটা সময় লাগবে স্পেশালাইজড কেমিক্যাল ইউনিটের ক্ষেত্রে। বা যেটা আমরা বেসিক কেমিক্যাল ইউনিটটা যেটা যে বগুড়াতে আমরা করছি, হ্যাঁ, সেইটা কিন্তু আপনার বেসিক কেমিক্যালস, হ্যাঁ, এইটার কোয়ালিটির দিক থেকে কিন্তু অতটা আপনার এবং আমি বাংলাদেশের আরো 2-4টা প্লান্ট আছে, বাংলাদেশের প্রোডাক্ট এই বেসিক কেমিক্যালসে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়া এবং চায়নার থেকে কোয়ালিটি বেটার। এইভাবে কিন্তু গ্লোবাল মার্কেটে একটা রেপুটেশন আছে, হ্যাঁ। এবং বেসিক কেমিক্যালসে ওই কোয়ালিটির কারণে খুব বেশি এটা ইটস নট আ ভেরি কোয়ালিটি সেনসিটিভ প্রোডাক্ট আর কি, হ্যাঁ। তবে স্পেশালাইজড কেমিক্যাল যেটা আপনি বলছেন, মানে আরেকটা যেটা ইউনিট, এখানে কিছুটা চ্যালেঞ্জ আছে, এখানে আমাদের আরো শিখার আছে, তারপরে উই ক্যান রিয়েলি প্রডিউস ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস।
কিন্তু বেসিক কেমিক্যালের ক্ষেত্রে আই থিঙ্ক ডোমেস্টিক মার্কেট ইজ বিগ এনাফ, বাট এক্সপোর্টেও এমনকি আমাদের অলরেডি আমাদের যে ওই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আমি বলছিলাম আপনাকে, এটা অলরেডি আমাদের একটা চাইনিজ যারা আমাদেরকে মেশিনারি সেট আপ করতেও সাহায্য করেছে, তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, বাইব্যাক কন্ট্রাক্ট। মানে তারা আমাদের একটা বড় অংশ প্রোডাকশনের তারা আবার চায়নায় নিয়ে যেতে চায়, সেভাবে অলরেডি দেয়ার ইজ আ কন্ট্রাক্ট ইন প্লেস। চাইনিজরা বাংলাদেশিদের সাথে যেটা করতো, এখন মনে হয় আপনারা সেটা চাইনিজদের সাথে করলেন মনে হচ্ছে কিছুটা। কাইন্ড অফ টোল ম্যানুফ্যাকচারিং এর মতো। হ্যাঁ, রাইট। তো সেই ক্ষেত্রে এটা আর কি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের সময় ধরেন আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা কি চাইনিজরা ব্যাকআপ করছে, মানে চাইনিজ টেকনোলজি বা চায়না থেকে চাইনিজ জয়েন্ট ভেঞ্চার, মানে টেকনোলজি পার্টনার হিসেবে উই হ্যাভ আ আমেরিকান কোম্পানি এন্ড আ চাইনিজ কোম্পানি। And they both are মানে ওয়ার্ল্ড ফেমাস কোম্পানিজ। যেমন কেমিক্যালের যে যারা আমার সাপ্লায়ার, দে আর পার্ট অফ কেম চায়না, দে আর fifth largest chemical machinery suppliers in the world. এবং কেম চায়না নাম, they are also like producers of chemicals in a big way. আপনার যে কয়টা বিজনেস হেড আছে বা যে কয়টা আপনার আলাদা সিস্টার কনসার্ন আছে, সো কোনটাতে এই সিচুয়েশনে, করোনা সিচুয়েশনে কোনটাকে নিয়ে সবচেয়ে বেশি একটু চ্যালেঞ্জ ফেস করছেন বা একটু ফেস করছেন বলে মনে করছেন? আসলে ট্রান্সপোর্টটা তো একটা বিগ ফ্যাক্টর। হ্যাঁ, ট্রান্সপোর্টের সাথে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো আছে সেগুলোতে আমরা এটার ইম্প্যাক্টটা বেশি ফিল করছি। হ্যাঁ, টেলিকমটাও রিকভার করে আসছে, হসপিটালিটিও রিকভার করছে, কেমিক্যালটা এখনো শুরু করিনি। স্পেশালাইজড কেমিক্যালটায় আমরা বুঝতে পারছি যে সামনের পটেনশিয়াল ভালো, হ্যাঁ, আরো সুযোগ আসবে যেহেতু এই যে চাইনিজ প্রোডাক্টস এগুলো ওপেন হওয়ার জন্য। তবে ট্রান্সপোর্টে আমরা বেশি ইম্প্যাক্টটা ফেস করছি আর কি। তারপরে ওই যে আপনার সরকারি যে কিছু সাপোর্টের কথা আমি আনতাম, হয়তো আপনার প্রশ্নের মধ্যে আছে, আমি এখনই এটা অ্যাড্রেস করছি এই কারণে যে ওই আমাদের ব্যাংক থেকে বলেন বা যে সাপোর্টের বলেন, যে ওই সরকার যেই একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে আর কি, প্রণোদনা, প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তো এইখানে আসলে আপনার যে ঘোষণা হয়েছে, হ্যাঁ, কতটা বাস্তবায়ন হয়েছে এটা মনে হয় আমাদের একটু এইটা একটু জানতে চাই, যেহেতু আমরা তো আর রিয়েল বিজনেসম্যান না, আপনারা একদম রিয়েল বিজনেস আছেন, ব্যাংকের সাথে কাজ করছেন, বা এই যেটা আপনি তুললেন ব্যাপারটা, আসলে কি ইজ ইট, মানে আপনারা পাচ্ছেন এটা, বা এটা মানে জায়গা মতো যাচ্ছে? না, এটা কানেক্টেড উইথ দ্য গভর্নমেন্ট, আমরা কোনো গভর্নমেন্টের কিছু নেগেটিভ পজিটিভ নিয়ে বলছি না, ডেফিনেটলি গভর্নমেন্ট একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিয়ে হয়তো এটাকে ইনিশিয়েট করেছে, কিন্তু এটা আসলে কোন পর্যন্ত ব্যাপারটাকে যাচ্ছে? পজিটিভ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কিন্তু দ্য প্যাকেজ ইজ এ লোন বেসড প্যাকেজ, রাইট? এটা কিন্তু ইটস নট আ ডাইরেক্ট ইনসেন্টিভ অর ডাইরেক্ট ক্যাশ ইনসেন্টিভ, ঠিক আছে? ইটস এ লোন, রাইট? লোন। তো প্রথমে আপনি লোনটা যে অ্যাভেল করবেন সেখানে আমার মনে হয় যে একটা সতর্কতা অবলম্বন করা উচিত, তাই না? কারণ আফটার অল ইটস আ লোন, ইউ হ্যাভ টু পে ব্যাক, ঠিক আছে না? আর আরেকটা হচ্ছে যে আপনার এটা মূলত আরএমজি কে সাপোর্ট দিয়েছে, বাট অন্যান্য ইন্ডাস্ট্রিকেও এর মধ্যে রেখেছে। হ্যাঁ, তবে আমি আমার ব্যাংক, আমার যে মেইন ব্যাংক, আমি নামটা নিচ্ছি না যেহেতু জাস্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট ব্যাংকস তারা। তো তারা আমাদেরকে অল থ্রু আউট আওয়ার আমাদের পুরো সময় তারা আমাদের এই 4 ডিকেডস তারা আমাদের পাশে ছিলেন বা এগুলো। তো আমাদের এই ব্যাংকটাকে আমরা দেখেছি যে সাপোর্টটা দিতে, এবং আমরা কিছুটা পেয়েছি। হ্যাঁ, তবে পেয়েছি বলতে কি, যে আপনার এমনি যদি আপনার প্রিভিয়াসলি স্যাংশনড ওয়ার্কিং ক্যাপিটাল যদি থেকে থাকে, যে অ্যামাউন্ট, তার অ্যাজ পার দ্য সার্কুলার আপনি তার 30% অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? সো আপনি করলেন 30% অ্যাপ্লাই, বাট ব্যাংক সেটাও একটা রেশনিং করে আপনাকে তারও 30% দিচ্ছে। সো আপনি চাইলেন ধরেন সে 10 টাকা, হ্যাঁ, আপনি আগে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ছিল সে 30 টাকা, আপনি সেই সার্কুলার অনুযায়ী অ্যাপ্লাই করলেন 10 টাকা, কিন্তু দিচ্ছে হচ্ছে 3 টাকা, ঠিক আছে? তারপরে এই 3 টাকাটা আমরা পেয়েছি, সেজন্য উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার ব্যাংক, হ্যাঁ, যে কিছুটা পাচ্ছি, যে কনসার্নে কিছু কনসার্নে তারা কনসিডার করেনি, বাট কিছু করেছে। বাট আমি অন্যান্য ব্যাংকে যা দেখছি বা আমাদের যারা অন্যান্য ইন্ডাস্ট্রি কলিগস আছে বা শুনতে পাচ্ছি, আমার মনে হয় এই 1 লাখ কোটি টাকার যে ঘোষণা, এর মধ্যে আপনার 30% তো ওভারঅল ডিসবার্সড হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। এবং আমি অনেককেই জানি যে তারা অ্যাপ্লাই করেছে, বাট এখনো কিন্তু কোনো পজিটিভ তারা কিন্তু পাচ্ছে না। তো এইটা যদি তারা না পায় বা আমরা না পাই, তো আমি যা কিছুটা পেয়েছি সেটাতে হয়তো আমি সার্ভাইভ করে যাওয়ার চেষ্টা করব। কিন্তু যদি এটা না পায় ইন্ডাস্ট্রি, তাহলে এই চ্যালেঞ্জিং পিরিয়ডটাকে যে সার্ভাইভ করাটা কিন্তু অনেকের পক্ষে ডিফিকাল্ট
হবে বলে আমি মনে করি। মানে এক্স্যাক্টলি, মানে এই গভর্নমেন্টের ইনিশিয়েটিভ বা গভর্নমেন্টের ব্যাংক কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু আমরা মানে বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, এবং আমার মনে হয় এটাও জানার ব্যাপার আছে, এটাও জানা, মানে এটা যদি কোনো মানে স্ট্যাটস বা এই ব্যাপারটাতে কোয়ালিফাই করতে গেলেই অনেকটা ঝড় ঝাপটা পার হয়ে কোয়ালিফাই করতে হচ্ছে। আবার সেই ওই আপনার ওই ব্যাংকের সাথে আপনার রিলেশনশিপ কেমন, আপনার বিজনেসের মানে সাথে তার আগের রিলেশনশিপ এবং এগুলো করেই কিন্তু দিচ্ছে, এবং মানে আপনি ক্রেডিবিলিটির উপরেই কিন্তু এটা আপনারা পাচ্ছেন, হ্যাঁ। তবে কেউ কেউ কিছুটা ওই রেশনিং করে দিচ্ছে, আর কেউ কেউ ধরেন দিচ্ছেই না, হ্যাঁ। তো সেটাই যে সরকার যে একটা, আমি ওই আপনি বললেন যে একটা হ্যাঁ পজিটিভ একটা তারা ইন্টেন্ট দেখিয়েছে, বা যদিও এটা লোন বেসড, কিন্তু ব্যাংক কতটুকু এটা সাপোর্ট করলো ইন রিয়ালিটি, সেটা আমার মনে হয় একটু সবার সামনে আসা দরকার। যে এই 1,00,000 কোটি টাকা ঘোষণার মধ্যে আসলে এই প্যাকেজে, এই স্টিমুলাস প্যাকেজে কত অ্যামাউন্ট ডিসবার্সড হলো, এটা কিন্তু জানা দরকার। ট্রু। এবং না, এটা তো আসলে ইটস এ ভেরি টাফ ইস্যুস বাংলাদেশে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেরকম একটা টার্মাল সিচুয়েশন যাচ্ছে, বা লট অফ ইস্যুস, ঋণ নিয়ে বড় বড় কোম্পানিগুলো লট অফ ঋণ খেলাপিস ইস্যু, ওই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় মানে টাইট দেওয়া হয়েছে আর কি। আদারওয়াইজ ইট কুড বি হয়তো একটা উইন উইন সিচুয়েশন হতো আর কি। ব্যাংক ধরেন এখন সিঙ্গেল ডিজিটে চলে আসছে লেন্ডিং রেট, সেই ক্ষেত্রে হয়তো তাদের কিছুটা, তাদেরও ডিফিকাল্টিসটাও আমাদের দেখতে হবে। তারাও কতটুকু আপনার ফান্ড এই প্যাকেজে তারা অ্যালোকেট করতে পারবে, সেটাও তো একটা প্রশ্ন। রাইট। আমরা অলরেডি প্রায় 36 মিনিট আমাদের লাইভ হয়ে গেছে, সো আর খুব বেশি যাব না আমরা এখন। অ্যাজ উই, আপনার কথাবার্তাতে এবং আপনি যেভাবে বিজনেস ডিল করছেন, ইউ আর ভেরি পজিটিভ পারসন, আই নো, আমি যদিও জানি সেটা। সো এখন হোয়াট ইজ ইউর, যে জায়গাগুলোতে চ্যালেঞ্জ ফেস করছেন, সো এই জায়গাগুলোতে হোয়াট দ্য ইনিশিয়েটিভ, বা আপনি কি কোনো পলিসিগত দিক থেকে কি কিছু চেঞ্জ এনেছেন আপনার বিজনেসে, যে ডিউ টু, কারণ এটা আমাদের এখন নিউ নর্মাল লাইফ, আমাদের এভাবেই আমাদেরকে হয়তো থাকতে হবে, চলতে হবে। সে ট্রান্সপোর্টটা কতদিনে আপনার নর্মাল হবে, উই নেভার নো। আবার যেহেতু ট্রান্সপোর্টের সাথে আপনার ব্যাকআপ লিঙ্কেজ করা, এইটা জায়গায় আবার একখানে মনে হলো যে আপনার যদি ট্রান্সপোর্ট রিলেটেড তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না থাকতো, তাহলে হয়তো আপনি ইউ কুড লিটল বিট বেটার হতো। মানে গাড়ি না চললে তো প্যাসেঞ্জার না থাকলে গাড়ি চলছে না, গাড়ি না চললে গ্যাস স্টেশন থেকে তেল খরচ হচ্ছে না, ফুড ভিলেজের খাবার প্যাসেঞ্জাররা খাচ্ছে না। সো দিজ আর কোয়াইট রিলেটেড। সো বাট তারপরও নেভার দি এগেইন আমরা খুবই পজিটিভ থাকবো যে আমাদের এই সিচুয়েশনটা তাড়াতাড়ি ওভারকাম হবে, এবং আমরা আবার আগের সিচুয়েশনে সেই জাম, সেই সবকিছু আমরা আবার ঢাকার সেই লাইফ এবং বাংলাদেশের সেই পুরো লাইফ ফিরে আসবে। সো হোয়াট ইজ ইউর ডু ইউ হ্যাভ এনি কন্টিনজেন্সি প্ল্যান, বা আপনার কি কোনো, এটা যদি লঙ্গার, হোয়াট ইউ থিংক অ্যাবাউট ইউর ডিফারেন্ট ইয়ার? আমার একটা ধারণা ভাই, যেটা আমরা বুঝতে পারছি, যেমন আপনার সাথে বলছিলাম 3 মাস আগে যে সেলসটা যে জায়গায় ছিল, এটা কিন্তু এখন কিছুটা রিকভার হয়ে আসছে। তো আমি মনে করি যেমন এই ডিসেম্বর পর্যন্ত যেমন ওই আমাদেরকেও বাঁচতে হবে, হ্যাঁ, সুস্থ থাকতে হবে, ওই আমাদের ব্যবসাগুলোকেও সার্ভাইভ করিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এই সময় যেটা আপনি বলছিলেন যে এই সময় আমার প্ল্যান বা পলিসি গুলো কি ইমপ্লিমেন্ট করব, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আপনি কস্ট অপটিমাইজেশন তো করতেই হচ্ছে। হ্যাঁ, যেমন একটা সাবস্টেন্সিয়াল সেভিংস আমরা করার চেষ্টা করছি ফ্রম কস্ট অফ বরোয়িং, ট্রান্সপোর্টেশন, ইউটিলিটিস, তারপরে আপনার ধরেন সোর্সিং, হ্যাঁ, এগুলোতে আমরা কস্ট অপটিমাইজেশন করছি। আবার আপনার ধরেন আমি যেমন বললাম কিছু কনসার্নে কিন্তু আমার পে কাট করতে হয়েছে, হ্যাঁ, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই পুরো গ্রুপে আমাদের এমপ্লয়ি রিটেনশন বেশ ভালো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারাও আন্ডারস্ট্যান্ডিং, সো আই থ্যাংক দেম অলসো। হ্যাঁ, তো এগুলো কিছু অপটিমাইজেশন আছে। আরেকটা কি ভাই, যে মানে আমাদেরও যেহেতু অনেক কনসার্ন বা অনেকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, সো ডিফারেন্ট ইন্ডাস্ট্রির ওয়ে অফ অপারেটিং ইজ ডিফারেন্ট, ইজ ইউনিক। হ্যাঁ, দে আর ইউনিক ইন অপারেশনস এন্ড ইউনিক ইন ক্যারেক্টারিস্টিক্স। আবার এক একজনের প্রসপেক্টস কিন্তু ইউনিক। সো এই ক্ষেত্রে ওই যে ওয়ান সলিউশন ফিটস অল বলে কিছু নাই, যে একটা সলিউশন সবারই কাজে দিবে। সো ইট হ্যাজ টু বি, এটা কিন্তু আমাদের মেইন থিমটা এখন আপনি বলতেছেন কামব্যাক, মানে কামব্যাক করার থিমটা কিন্তু আপনি এখনই বলতেছেন। সো দিস ইজ মাই মেইন কামব্যাক মিশনের, কিন্তু এটাই আমাদের মেইন সেটাই বলছি। হ্যাঁ, বলেন। এখন হচ্ছে যে ওই যে যেটা বললাম ওয়ান সলিউশন ফিটস অল বলে কিন্তু কিছু নাই। হ্যাঁ, আমি হয়তো আমার ক্ষেত্রে একটা কস্ট অপটিমাইজেশন এইভাবে করলাম, আরেকজনকে একটু ভিন্নভাবে করতে হবে, ঠিক আছে?
আর এখন ধরেন যেগুলি ম্যানুফ্যাকচারিং যে সেক্টর, ম্যানুফ্যাকচারিং এ যেখানে আছি আমরা, সেখানে কিন্তু প্রোডাকশন প্ল্যানিংটাকে এখন একটু ভেবে চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে যে আপনি তো এখন আপনি নর্মাল ইউজুয়াল প্রোডাকশন আপনি চলতে পারবেন না, ঠিক আছে না? সো প্রোডাকশন প্ল্যানিংটাকে আপনার এই সামনের কয়েক মাস মানে আপনার সেলস এবং মার্কেট পার্সপেক্টিভ বুঝে আপনার গ্র্যাজুয়ালি এটাকে আপনার প্ল্যানিংটা করে যেতে হবে। যেমন আমি 1-2 মাসের মধ্যে যদি আমি আমার ট্রায়ালও যাই আমার কেমিক্যালের যে এত বড় প্রজেক্টটাতে, আমি তো শুরুতেই আই ক্যানট জাস্ট আপনার একদম সেই লেভেলে গিয়ে প্রোডাকশনে যেতে পারবো না। সো সেই প্ল্যানিংটাকে মাথায় রেখে ওর সাথে যে রিলেটেড কস্ট গুলোকে আপনাকে লিঙ্ক করে জিনিসটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা বললাম যে এক একটা ইন্ডাস্ট্রি কিন্তু এক একটা চ্যালেঞ্জ এবং এক একটা প্রসপেক্ট আছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী যে প্রসপেক্ট কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রিতে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো সেই প্রসপেক্টটা যখন আপনার যে সুযোগটা আসবে, আপনি বেশি অপটিমাইজেশন এবং কস্ট কাটিং, যেমন আমি একদমই কিন্তু আপনার জব কাটের পক্ষে না। হ্যাঁ, তারপরে একদমই আপনার এই সময় আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি ইনভেস্টমেন্ট হয়তো আপনি ওইভাবে বড় ইনভেস্টমেন্টে যাবেন না, কিছু ইনোভেশন করতে হতে পারে, সেখানে কিছু ইনভেস্টমেন্ট লাগবে, যেমন আমি মাঝখানে এক্সাম্পল দিচ্ছিলাম। কিন্তু আপনার ওই শাটিং ডাউন অপারেশনস, জাস্ট কাটিং জবস, এই পে কাটস, দ্যাটস নট দি অনলি সলিউশন এই সার্ভাইভালের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি এগুলোতে কিছু কিছু অপটিমাইজেশন আনেন, বাট এটাকে হোল্ড অন করে রাখতে হবে কিন্তু, বিকজ ওয়েন দ্য মানে আপনার অপরচুনিটিটা আসবে মানে তখন যেন আপনি লুজ আউট না করেন। তো সেই ক্ষেত্রে প্ল্যানিংটাকে কিন্তু আপনার ওইভাবে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কারণ অনেকে আমি জানি, এমনকি আমি কিছু গ্লোবাল ইয়েদেরও দেখছি, আপনার মানে শুরুতেই হচ্ছে আপনার লে অফে চলে গেল, আপনার একদম কিছু কিছু অপারেশনস ইউনিটস পুরাই বন্ধ করে দিল। হ্যাঁ, তো এরকম কোনো পদক্ষেপে কিন্তু আমরা যাইনি, বা আমি সাজেস্টও করি না যে কারো যাওয়া উচিত। হ্যাঁ, এটা হয়তো সাধারণত দেখা যাচ্ছে যে কিছু ইন্ডাস্ট্রি যেমন আমাদের আরএমজি সেক্টর বা কিছু ইন্ডাস্ট্রি যারা টোটালি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা যখন কোনো অর্ডার মিস করছে বা অর্ডার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন হয়তো তাদের ওই ব্যাপারগুলো এরকম হচ্ছে। সো এক্ষেত্রে আসলে যারা রিয়েল সেন্সে বিজনেসম্যান, তারা কিন্তু কোনোভাবেই একটা বিজনেসকে শাটডাউন করে দেওয়ার পক্ষে কখনোই থাকে না। এটা নিরুপায় হয়ে করতে হয় আসলে। হ্যাঁ, নিরুপায় হয়ে করতে হয়। সেই ক্ষেত্রে যে ব্যাংকের যে সাপোর্টটা, যেটা আপনার যে সরকারি অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা মূলত কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, জানেন তো, যে ধরেন কিছু কিছু কস্ট আমাকে কভার করা বা কিছু স্যালারিজ কভার করা, আরএমজি সহ অন্যান্য ইন্ডাস্ট্রি। এই ক্ষেত্রে কিন্তু এইটা যদি আমরা মনে হয় আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ব্যবসায়ীরা যদি এটা অ্যাভেল করতে পারতাম ঠিকভাবে, বা ব্যাংকও যদি সেই সাপোর্টটা দিতে পারতো, তাহলে এই সার্ভাইভাল গেমে হয়তো আমরা মানে টিকে যেতাম। হ্যাঁ, এবং আমি মনে করি যে ডিসেম্বর পর্যন্তই সার্ভাইভাল ইজ দ্য কি। সো হ্যাঁ, এবং আপনার কিন্তু there should be a short term plan and there should be a long term plan. You should not do something যেটা আপনার লং টার্ম প্রসপেক্টটাকে কিন্তু আপনার নষ্ট করে দেয়। হ্যাঁ, সো দ্য প্ল্যান একটা শর্ট টার্মে কিছু কস্ট অপটিমাইজেশন হলো, কিন্তু লং টার্ম যে আপনার যে সুযোগগুলো আসবে সেটা যেন আবার হাতছাড়া না হয়, সে প্ল্যানিংটা কিন্তু এইটাকে মাথায় রেখে করতে হবে। হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত সার্ভাইভ করতে হবে, বাট আপনার প্ল্যান শুড নট মিন জাস্ট লাইক ফর টিল ডিসেম্বর। ডিসেম্বরের পরে যে সুযোগ বা যা কিছু আসবে এটাকে প্ল্যান করেও কিন্তু আপনি ইউ শুড বি রেডি। রাইট। আরেকটা জিনিস একটু হঠাৎ মাথায় আসলো, যে উইচ ইজ ভেরি মাচ রিলেটেড, যে এমন কি কোনো প্রজেক্ট প্ল্যান ক্যান্সেল করেছেন, বা এমন কি কোনো ফিউচার নিয়ে কোনো প্ল্যান ছিল যে সামনের বছর এইটা করব, তারপর এটা করব? সো ডেফিনেটলি একটা তো হ্যাম্পার্ড অবশ্যই হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের কারণে, বাট এমন কি কোনো মেজর কিছু মোটা দাগে কিছু হচ্ছে না, বা মোটা দাগে আমরা কোনো চেঞ্জ আনিনি, এবং আমাদের যে অনগোয়িং যে ভেঞ্চার্স ছিল যেগুলো আমরা মানে এখনো অপারেশনসে যায়নি, সেই ভেঞ্চার্স গুলো এখনো অনগোয়িং কাজ চলছে। হ্যাঁ, কিছুটা আমরা এখানে ওই একটু প্ল্যানিং এর মধ্যে চেঞ্জ আনছি হয়তো, বাট পুরা মানে প্রজেক্ট বন্ধ করে দেওয়া বা এরকম কোনো পদক্ষেপ আমরা নেই, এবং আমরা নিব না ইনশাআল্লাহ। রাইট। তো ডেফিনেটলি আসলে এক একটা ইন্ডাস্ট্রির কামব্যাক সিচুয়েশনটা তো এক এক রকম। হ্যাঁ, এবং একজনের অপারেশনসটাও কিন্তু সেই এক এক ইন্ডাস্ট্রির এক একটা ইউনিক ওয়ে ইন অপারেশনস, তাই না? অপারেটিং স্টাইল, এতে অনেক সময় কিছু থিওরি ইন্টারচেঞ্জ হতে পারে, কিছু আইডিয়াস ইন্টারচেঞ্জ হতে পারে, যে অনেকের কাছে এই ডিফারেন্ট আইডিয়াস গুলো শেয়ার হতে পারে, বাট ডেফিনেটলি ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি অবশ্যই ভেরি করবে। আমরা মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই আপনাকে। আর লাস্টলি একটা জাস্ট ছোট সংক্ষেপে, আপনি নিউ এন্টারপ্রেনার বা অ্যাজ এ ইয়ং এন্টারপ্রেনারদের ক্ষেত্রে হোয়াট ইজ ইউর সাজেশনস, যে ইফ দে
planning to do any business venture বা যারা হয়তো ফাদারেরই সেকেন্ড জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করবে, সো ইউ জাস্ট সে সামথিং অ্যাবাউট গুড ওয়ার্ডস অর ব্যাড ওয়ার্ডস, রিয়েলস কিছু পিকচার আপনি শেয়ার করে আমরা মোটামুটি শেষে চলে যাব। রিয়েল, সত্যি কথা বলতে বাংলাদেশে ইটস আ কান্ট্রি, আমি মনে করি যে আমাদের নিজের দেশ। আমিও পড়াশোনা করে ফিরে আসছি, আমিও বলবো যে ইয়াঙ্গার জেনারেশন তারা পরে এই দেশেই ফিরে আসা উচিত। এই দেশের পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে, চ্যালেঞ্জেস আছে, হ্যাঁ, তারপরে তো আমাদের দেশ। তো আমরা যা কিছু করি আমাদের এই দেশে এই ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারলে এটা আমার মনে হয় এটা উই উইল ইন আ ওয়ে কন্ট্রিবিউট ইন বিল্ডিং আ বেটার বাংলাদেশ। আর কাজ করার সময় আমার মনে হয় সিনসিয়ারিটি, অনেস্টির সাথে কাজ করতে হবে। আর আপনি এবং শেখার শেষ নেই। সো আমি ধরেন এখনো শিখছি, আগামীতেও শিখবো। এবং যেমন আমি মাঝখানে বলেছিলাম যে ডিসিশনে আপনার কিন্তু ফেইলিয়ার আসবে, ডিসিশনে ভুল হবে, ঠিক আছে? সো ইয়াঙ্গার জেনারেশনকে বলবো তারা হয়তো একটা ওই যে স্টার্টআপ এখন করছে, নতুন নতুন বিজনেস ভেঞ্চার এখন প্রচুর স্টার্টআপ দেখা যায় এই ওয়ার্ডটা, এবং প্রচুর মানে স্টার্টআপ নিয়ে প্রচুর চলছে। হ্যাঁ, এখন এগুলো আসবে, হয়তো একটা দুইটা ভেঞ্চার ফেল করবে। আমার জীবনেও কিন্তু ঘটেছে, আমার শুরুর কিন্তু বেশ কিছু ভেঞ্চারই আমি ফেল করেছি, হ্যাঁ, কিন্তু সেই ফেইলিয়ার থেকে কিন্তু আমার লার্নিংস আছে, সেই লার্নিংস গুলো অ্যাপ্লাই করে কিন্তু আমি পরে সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, সো ফেইলিয়ারে ঘাবড়ানো যাবে না, সাহস নিয়ে সিনসিয়ারিটির সাথে কাজ করতে হবে। হার্ড ওয়ার্কিং হলে অবশ্যই ফল আসবে। এবং বাংলাদেশে যতই আমাদের নেগেটিভ বা নেগেটিভিটি গুলো থাকুক, সেই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে সাকসেসফুল হওয়া সম্ভব আমরা যদি ঠিকভাবে, ভালোভাবে এবং আপনার মানে একটা কি বলবো, একটা সাহসিকতার সাথে আপনার কাজ করি, তাহলে আমার মনে হয় সব চ্যালেঞ্জেস এবং হার্ডলস ওভারকাম করে সাকসেসফুল হওয়া অবশ্যই সম্ভব। এবং আরেকটা ইস্যু আমার মনে হয় যে ডেফিনেটলি সিনসিয়ারিটি এবং অনেস্টি, এই ব্যাপারগুলো তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোতে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস ধরনের কোনো কিছু করা যাবে না। এবং এথিক্যাল, ধরেন এই যে আমরা দেখি এখন অনেক কিছুই, এই যে নিউজ পেপার পত্রিকায় দেয় না, অনেক ইজিয়ার ওয়ে অফ আর্নিং মানি, ইজিয়ার মিনস অফ আর্নিং মানি, এবং এগুলো তো এগুলোর দিকে না গেলে আপনার এটা কিন্তু আপনার ইউ হ্যাভ টু লাস্ট লঙ্গার, লাইক আপনাকে আপনার এই যে এতদিন ধরে আমরা বিজনেস করছি বা এগুলো করছি, ধরেন কিছু কিছু তো ব্যবসায়িক চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনার কিছু একটু ওই আপনার মানে ইয়ের মধ্যে পড়তেই হয়, কিছু ট্র্যাক চেঞ্জ করা বা এগুলো লাগি। কিন্তু কথা হচ্ছে যে আপনার কাজের সাথে আপনি অনেস্ট এবং সিনসিয়ার থাকলে, হ্যাঁ, এবং আপনি যদি যেটা আপনার একটা ফ্যামিলি, যেমন আপনি বললেন যে আমরা ইয়াঙ্গার জেনারেশন, আমাদের বাবার জেনারেশন ছিল, সো উই হ্যাভ আ রেপুটেশন টু কিপ অ্যান্ড বিল্ড এট দ্য সেম টাইম। তো সেই জায়গাটা যেন আমরা একটু মাথায় রাখি, যাই করি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই আপনার সময় দেওয়ার জন্য। এবং ডেফিনেটলি আপনার ইন্ডাস্ট্রি টু ওয়ান ইন্ডাস্ট্রি কামব্যাক ইস্যুস গুলো ডিফার করবে, বাট ডেফিনেটলি ইটস এ ভেরি হেল্পফুল অ্যাডভাইস অ্যান্ড গাইডলাইন ফ্রম ইয়োর সাইড যে কিভাবে প্রেজেন্ট সিচুয়েশনটাকে আমরা ওভারকাম করব। এবং ডেফিনেটলি আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু আমরা আগের জীবন চাই, আমরা আবার রেস্টুরেন্টে খেতে যেতে চাই, জামের মধ্যে আটকা থাকতে চাই, আমরা আবার সেই আমাদের আমরা সেই আবার অস্থির লাইফটাতে ফিরে যেতে চাই। আমাদেরকে কামব্যাক করতেই হবে ইনশাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা আমাদের সেই সময় দিবেন, আমরা তাড়াতাড়ি এই সিচুয়েশনটাকে ওভারকাম করব। যে পজিশনেই থাকি, যে স্থানেই থাকি, আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করব। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের যারা অডিয়েন্স বা আমাদের যারা লাইভটি ফলো করছিলেন বা দেখছিলেন, ডেফিনেটলি সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আসিফ ভাইকে আবার ধন্যবাদ, আসিফ রাব্বানী ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে আমার লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।